তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। মহাশিবরাত্রির ব্রত চলে গেছে অনেক দিন হলো, এখন শুধু চারিদিকে দোল উৎসবের অপেক্ষা। আমি জানি যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু তাদের শিবরাত্রির ব্রত উদযাপনের ভিডিও অলরেডি পোস্ট করে ফেলেছে, কিন্তু আমার আর সময় সুযোগ হয়ে ওঠেনি। চলো এবছরে আমি কিভাবে শিবরাত্রির ব্রত পালন করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। শিবরাত্রির আগের দিন আমি করেছিলাম সংযমের দিন সকালবেলায় আমি খেয়েছিলাম চা বিস্কিট। যদিও সংযম করার সময় চা বিস্কিট খাওয়া যায় কি না আমি কিন্তু জানি না। আমার যেহেতু চা খাওয়ার অভ্যেস রয়েছে আর না খেলে মাথায় বেশ যন্ত্রণা শুরু হয়ে যায়, তো সেই জন্য আমি খেয়েছিলাম। আর সেটা কিন্তু আমি স্নানের আগেই খেয়েছিলাম, আর খাওয়ার পরে আমি সেদিন ব্রাশ করেছিলাম। আর তারপরে স্নান সেরে এসে আমি ছাতু, কলা এই সমস্ত খেয়েছিলাম, সঙ্গে কিছু ফলও নিয়েছিলাম। কী ফল খেয়েছিলাম আমার ঠিক মনে নেই, যত সম্ভব আমি কলা আর শশা নিয়েছিলাম আর ছাতু খেয়েছিলাম, সঙ্গে আলো খই ছিল। আর এইভাবে কিন্তু সংযমটা শুরু করেছিলাম। আর তারপরে আতপ চালের ভাত সমস্ত রকম সবজি দিয়ে আমরা খেয়েছিলাম। আমরা বলছি কারণ আমার সঙ্গে সঙ্গে দীপ্ত সংযম করেছিল, ও একইভাবে আতপ চালের ভাত খেয়েছিল, ছাতু খেয়েছিল। যাই হোক, এইভাবেই সেই দিনটা আমরা কাটিয়েছিলাম। রাতেও কিন্তু একই রকমভাবে আতপ চালের ভাত ঘি দিয়ে খেয়েছিলাম। পরদিন সকালবেলা উঠেই আমি সমস্ত কাজ আমার সেরে নিয়েছিলাম। আর যেহেতু শিব চতুর্দশী 9:30 নাগাদ লেগে গেছিলো, যত সম্ভব আমার মনে পড়ছে, আমি 12টার পরে মহাদেবকে স্নান করিয়ে নিত্য পুজো করে নিয়েছিলাম। তার আগে আমার সকালে যেমন গোপাল সেবা থাকে সেটাও করে নিয়েছি। আর তারপরে স্নান টান সেরে আমি মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে মোটামুটিভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর সেই সময়তেও জল ঢেলেছিলাম আমি আর দীপ্ত দুজনেই। আর দীপ্ত সেদিন পড়েছিল ডিউটি, তো আমাকে তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিতে হয়েছিল, যদিও বেশ লেট হয়ে গিয়েছিল, কারণ একা হাতে সবটা গুছিয়ে করতে একটু সময় লেগে গিয়েছিল। এই দেখো আমার মহাদেবকে আমি এইভাবে দুপুরবেলায় স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে আমি ভোগ নিবেদন করেছিলাম। আর সাইডে আমি কিছু ফল, মিষ্টি, চাল, ডাল, একটু দক্ষিণা এই সমস্ত কিছু দিয়ে আলাদাভাবে রেখেছিলাম, যেটা আমি মহাদেবের উদ্দেশ্যেও নিবেদন করেছি। আর সেই জিনিসটাকে আমি ব্রত শেষে একজন ব্রাহ্মণের বাড়িতে দিয়ে এসেছিলাম, আমাদের পরিচিত। আমরা শিবরাত্রি যখন আগে করতাম, মানে আমি বিয়ের আগের কথা বলছি, তখন কিন্তু আমরা শিবরাত্রির পরে আমাদের যে বাড়ির ঠাকুরমশাই, সেই ঠাকুরমশাই দাদুকে মিষ্টি, ফল এই সমস্ত কিছু যা পারতাম, যেটুকু আমাদের সামর্থ্য সেই অনুযায়ী দিয়ে আসতাম। যাই হোক, এইভাবেই কিন্তু আমার শিবরাত্রির সকালের ব্রত শুরু হয়েছিল। আর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম সাবু মাখা, কারণ আমার শ্বশুরবাড়িতে কিন্তু এইভাবেই শিবরাত্রি পালন করা হয় বলতে আমার ননদকে আমি এইভাবেই দেখেছি। তো আমি গতবার যেভাবে করেছি আমি এইবারও সেইভাবেই চেষ্টা করেছিলাম। যদিও আমার কিন্তু সারাদিন উপোস করার অভ্যেস নেই, আর আমি লাস্ট পর্যন্ত কিন্তু অসুস্থও হয়ে গিয়েছিলাম। যদিও আমি আগের বছর যখন করেছিলাম আমার কোনো রকম সমস্যা হয়নি, আমার ননদের সাথে বাড়িতে করেছিলাম। তো এই বছর আমার শরীরটা এমনিতেই একটু খারাপ। আমি তো তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে বলেওছি যে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মধ্যেই। তো এই বছর আমার একটু লাস্টের দিকে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তখন আর আমি উপোস করে থাকিনি। যদিও আমি দুপুরে সাবু মাখা খেয়েছিলাম, কিন্তু খালি পেটে সাবু মাখা খেয়ে আমার অ্যাসিড হয়ে গিয়েছিল। যাই হোক, দীপ্ত ডিউটি থেকে এসে বলেছিল একটু বাজারের দিকে যাবে, তো সেইখানে আমরা গিয়েছিলাম। শিলিগুড়ি শিব মন্দির জায়গাটা তোমরা অনেকেই জানো, তো সেইখানে একটা সুন্দর শিব মন্দির আছে। যদিও আমরা যাইনি আগে, মন্দিরটার সামনে দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি, কাজের সূত্রে ওইদিকে যেতে হয়, কিন্তু মন্দিরের ভেতরে কখনো ঢুকিনি। তো সেই জন্য দীপ্ত বলল চলো একটু ওই দিক থেকে ঘুরে আসি। তাই বিকেলে রেডি হয়ে চলে গিয়েছিলাম শিব মন্দিরে। যদিও আমাদের ওখানে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওইখানে গিয়ে দেখলাম যে ওখানে খুব সুন্দর করে এই যে মাটির ঘটগুলো দেখছো, এই ঘটে করে জল বিক্রি হচ্ছে, সঙ্গে ফল,
আরও ধূপকাঠি মোমবাতি এগুলো তো পাওয়াই যায় ওখানে। তো সুন্দর করে যেহেতু বিক্রি হচ্ছে তাই মনে হলো যে এসেছি যখন মহাদেবের দর্শনও খুব সুন্দরভাবে করলাম, তো একটু জল ঢালা যেতেই পারে। তো সেখান থেকে আমরা 30 টাকা দিয়ে একটা ঘট কিনে নিয়ে আসি, সঙ্গে একটা কলা আর ফুল বেলপাতা দিয়েছিল ওরা, আর ধূপকাঠি মোমবাতি কিনে খুব সুন্দর করে আমরা মহাদেবের পুজো করেছি। ওখানে আরও অনেক মন্দির ছিল, মানে মেন মন্দিরটা একটাই, ওখানে অনেক ঠাকুর ছিল। তো সব জায়গাতেই পুজো হয়েছিল সেই দিন। খুব সুন্দর করে আমরা সমস্ত পুজো শেষ করেছিলাম, আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, আর সমস্ত ভক্তরা যারা আসছিলেন তারা প্রদীপ দিয়ে দিয়ে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আমরা যেহেতু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছিলাম তাই আর আলাদা করে আমরা প্রদীপ জ্বালাইনি। তারপরে আমরা তাড়াহুড়ো করে বাড়ি চলে আসি, কারণ প্রথম প্রহরের সময় শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে বাড়ি চলে আসি। আসার পথে আমরা যেখানে থাকি, যে পাড়ায় থাকি, সেই পাড়ায় কিন্তু চারিদিকে অনেক মন্দির রয়েছে মহাদেবের, কিছুটা দূরে দূরেই মন্দির। তো আমরা আসার পথে, যাওয়ার পথে সেই সব মন্দিরেও মহাদেবের দর্শন করেছিলাম, প্রণাম করেছিলাম। এসে আর আমি সময় নষ্ট করিনি, হাত পা ধুয়ে সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিলাম। যদিও আমি সমস্তটা রেডি করেই গিয়েছিলাম, ফল বানিয়ে সুন্দর করে ঢেকে প্রদীপ গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে আমি তারপরেই গিয়েছিলাম। এসে শুধু আমি নৈবেদ্যটাকে সাজিয়ে নিয়ে পুজোয় বসেছিলাম, আর সঙ্গে দীপ্তও ছিল, ও আমাকে অনেকটা হেল্প করেছিল প্রদীপ ধূপকাঠি এগুলোকে জ্বালিয়ে দিতে। আর এই তো দেখো, আমি আর দীপ্ত দুজনে মিলেই মহাদেবের প্রথম প্রহরের পুজো সম্পন্ন করেছিলাম, দুজনে মিলেই আরতি করেছিলাম। আর আমরা সবসময় এইভাবে দুজনে মিলেই করি, যখন ও ফ্রি থাকে তখন এইভাবেই চেষ্টা করি। আর প্রথম প্রহর দ্বিতীয় প্রহর অবধি আমি পুজোটা সম্পন্ন করতে পেরেছিলাম, মানে সুস্থ ছিলাম আর কি। আর আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল বিকেল থেকেই, যেহেতু চা খাওয়ার অভ্যেস আছে, আমি প্রথমেই বলেছিলাম। যেহেতু শিবরাত্রির দিন উপোস করেছিলাম, আমি আর চাটা খাইনি। এবার তোমরা হয়তো বলতে পারবে যে তুমি চা খাওনি, এদিকে সাবু মাখা খেলে। আসলে শিবরাত্রির ব্রত কখনোই আমি এইভাবে 4 প্রহর ধরে করিনি বিয়ের আগে। বিয়ের আগে আমাদের বাড়িতে যেহেতু ছোট্ট মহাদেব রয়েছে, তো মোটামুটিভাবে আমরা শিব চতুর্দশী লেগে গেলে মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে প্রসাদ নিয়ে নিই। তবে গতবার যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে শিবরাত্রির ব্রত করেছিলাম, তাই আমার ননদ যেভাবে করেছিল আমিও ঠিক সেইভাবেই ননদের সাথে করেছিলাম। আগের বারেও দুপুরবেলায় আমরা মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে সাবু মাখা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে আবার বিকেলে গা ধুয়ে স্নান করে 4 প্রহর ধরে জল ঢেলেছিলাম। আমার সেইবার কোনো রকম কোনো অসুবিধা হয়নি, চাও আমি সেবার খেয়েছিলাম না। সেই জন্য আমি এইবারেও বাড়ি থেকে দূরে থাকলেও যেভাবে আগের বছর শ্বশুর বাড়িতে করেছিলাম সেইভাবেই ভেবেছিলাম করব, তো সেই জন্য চাটাও আমি খাইনি। আর একেবারে লাস্টে গিয়ে আমার শরীরটা খারাপ হয়ে যায়, আমার 3 থেকে 4 বার বমি হয়। তারপরে মা আমাকে জোর করেই চা বিস্কিট এগুলো দেয়, ভাতও রান্না করে দেয়, তবে যেগুলো আমি খেতেও পারিনি ঠিকঠাক করে। আর দীপ্ত মন্দির থেকে ঘুরে এসে বিকেলবেলায় চলে গিয়েছিল ডিউটিতে, ও বারবার ফোন করে আমাকে বলছিল খেয়ে নিতে। তো শেষ পর্যন্ত আমি আর রিস্ক নিইনি, কারণ যেহেতু দীপ্ত বাড়িতে ছিল না, আমি আর মা একা ছিলাম। যদি শরীরটা বেশি খারাপ হয়ে যেত তখন রাতের বেলা আমার খুবই অসুবিধা হয়ে যেত। সেই জন্য আমি একটু প্রসাদ নিয়ে উপোস ভঙ্গ করে খেয়ে নিয়েছিলাম। যদিও সেই খাবারটা আমার পেটে থাকেইনি, কারণ আমার 3-4 বার বমি হয়ে সমস্ত খাবার উঠে গিয়েছিল। তারপরে আমি শুয়েও পড়েছিলাম। যদিও আগের বছর আমরা সারা রাত জেগেই ছিলাম অলমোস্ট, এবছর আর পারিনি। তবে দীপ্ত ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে সুন্দর করে পুজোটা সম্পন্ন করে দিয়েছিল। পুজোটা সম্পন্ন করেছিলাম, কিন্তু খেয়ে দিয়ে পরে আমি জামা কাপড় ছেড়ে সুন্দর করে আবার করেছিলাম আর কি। আর কি করব, যেহেতু শরীরটা খারাপ এবছর, আমার এভাবে হয়তো উপোসটা করাই উচিত হয়নি। এবছর আমাকে মা অনেকবার বকছিল পরে, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা দেখা দিয়েছে। তো না খেয়ে থাকলে বা একটু অনিয়ম করলে আমার খুবই কষ্ট হয়, সঙ্গে তো বমি রয়েছে। তো সেই জন্য এভাবেই পুজোটা এবার সম্পন্ন করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের এই পুজো কেমন লাগলো, আর আমি কতটা করতে পেরেছি আমি জানি না, তবে যেটুকু করেছি একেবারে মন থেকেই করেছি। আর যে ভুল ত্রুটিগুলো আমরা নিজেদের অজান্তে করে থাকি, জগতের সৃষ্টিকর্তা মহাদেব নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।